16 বছর পর আজ আমি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, বাড়িটা আমার নিজের বাবার বাড়ি। আপনারা ভাবছেন তো, নিজের বাবার বাড়িতে কেউ 16 বছর বাদে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কেন? তাহলে আসেন ঘটনাটা একটু বলি, পুরোটা গল্পের মাঝে জেনে নিতে পারবেন। আমি আদিব আল ইহসান, আমার 2 ভাই ও 1 বোন। আমি মেজো ভাইয়া বড় আর ছোট বোন আরিফা। বাবাই শহরের নামকরা বিজনেসম্যান আফজাল আল ইমরান। মা একটা সরকারি কলেজের প্রিন্সিপাল। মায়ের পেশাটা শখের বশে পালন করা। ভাইয়া আশরাফ আল ইরফান আমার 3 বছরের বড়, আর বোনটি আমার 4 বছরের ছোট। ভাইয়া ছোট থেকে আমাকে খুব একটা সহ্য করতে পারে না। যেহেতু বাবা মা দুজনেই ব্যস্ত মানুষ, তাই আমরা তাদের সংস্পর্শ খুব কমই পেতাম। বাসায় সার্ভেন্টরা আমাদের দেখাশোনা করত। এর মধ্যে আমাদের খেলাধুলা বেড়ে ওঠা হতে থাকে, আর ভাইয়া নানাভাবে আমায় অবহেলা করে, যেগুলো আমার ছোট মনে অনেক খারাপ লাগতো। কিন্তু কিছু বলতাম না, সব চুপচাপ সহ্য করতাম। কিন্তু আমার এই চুপ করে সহ্য করাটা ভাই আমার দুর্বলতা ভেবে না, আর বাবা মায়ের কাছ থেকে আমায় নানাভাবে বকা খাওয়াতে শুরু করে। একদিন খেলার মাঝে আরুর ছোট বোন ভাইয়ের কারণে ব্যথা পায়, কিন্তু ভাইয়া বাবা মা আসার পর দোষটা আমার ঘাড়ে চাপায়। যেহেতু আরুর আঘাতটা বেশি ছিল, তাই বাবার মা অনেক রেগে যায় আমার উপর। আমার কোনো কথাই না শুনে বাবা আমায় অনেক মারে, আর মা উনি সামনে থেকে সবটা দৃশ্য দেখতে থাকে। মারা শেষ হলে ওনারা আবার আরুকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর ভাইয়া সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়। সেদিন আমার খুব রাগ হয়, কারণ আমায় আরুর কাছে যেতে দেয়নি পর্যন্ত। তাই রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। আর আজ আবার 16 বছর পর বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছি। তবে বাড়ির ছেলে হিসেবে নয়, 2 মাসের জন্যই বাড়ির একটা ঘর ভাড়া নিয়েছি। যদিও ভাড়া দিতে চাইনি, অনেক রিকোয়েস্ট করে ভাড়া নিয়েছি, কারণ আমার ছোট বোনটার বিয়ে ঠিক হয়েছে শুনেছি, আর আমি থাকবো না তা কি করে হয়। তবে এখানে ভাড়া নেওয়ার অন্য আরেকটা কারণও রয়েছে, সেটাই রহস্য। আমি কলিং বেল চাপতেই একজন ভদ্র মহিলা দরজা খুলে দিলেন। আমার বুঝতে বাকি রইল না, ইনি আমার মা। খুব ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরি, কিন্তু না, আমার ভিতরে অনেক অভিমান জমে আছে। এত সহজে তা ভুলে যায় কি করে? আমার কাজটার জন্য অন্য বাড়ি চাইলে ভাড়া নিতে পারতাম, কিন্তু ছোট্ট বোনটার জন্য বারবার মন বলছে এই বাড়িতেই থাকবো। আমি রাজ। আসলে আন্টি, মিজান সাহেব আমার জন্য এই বাড়িতে 2 মাসের জন্য একটা ঘর চেয়েছেন। ও আচ্ছা, জি। ভিতরে এসো। এই ছেলেটা কে? খালুমণি, এই ছেলেটা কে? কে এই ছেলেটা? ও আমাদের বাড়িতে 2 মাসের জন্য থাকবে ইস্যু। বুঝলাম, উনি আমার খালাতো বোন ঈশিতা জামান। ঈশি ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে কোথায় যেন চলে গেল। ওনার পরিচয়টা একটু দিয়ে নিই। উনি আমার খালামণির মেয়ে ঈশিতা জামান। আমি যখন এই বাড়িতে ছিলাম তখন খালামণিরা আমেরিকায় ছিলেন, কখন দেশে এসেছেন কে জানে। যাই হোক, বাদ দিন, আমরা সামনে এগোই। আরু, এই আরু, বলো আম্মু। এই যে ওর নাম রাজ, 2 মাস আমাদের বাড়িতে থাকবে। ওকে ওর ঘরটা দেখিয়ে দিয়ে আয়। আরও আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। বুঝলাম না, আমি কি এলিয়েন নাকি? চলুন ভাইয়া, চলুন। দোতলা একটা বিশাল রুমে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে। এটাই আপনার রুম, থাকুন, আমি গেলাম। আচ্ছা, রুমটা ঘুরে দেখতে লাগলাম। রুমটা আমার না, বড় ইচ্ছে হচ্ছিল নিজের রুমটাই যাওয়ার, কিন্তু সেটা তো সম্ভব না। বসে বসে এসব ভাবছি, তখনই মা আসলেন আমার রুমে। বাবা আসবো? আসুন আসুন, জিজ্ঞেস করার কি আছে? তুমি তো এখানে একাই থাকবে, তাই না? জি। ঠিক আছে বাবা, তাহলে তুমি আর ভাড়াটিয়া হয়ে থাকার দরকার নেই, আমাদের সাথেই থাকবে, কেমন? না। কেন বাবা? না, আমি খেতে পারবো না। আপনার কাছে কয়েকটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। আমার এই রুমে যেন কেউ প্রবেশ না করে, এই বিষয়টা আপনি সবাইকে জানিয়ে দিবেন। আর আমি শুধু এই বাড়িতেই থাকবই। আমার খাবার নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে আসবো। কিন্তু কেন বাবা? এত কিছু বলতে পারবো না, আপনি কথাটা সবাইকে বলে দিবেন। আচ্ছা বাবা। উনি কতটা মন খারাপ করে বললেন, আমারও ভিতরটা ছিঁড়ে যাচ্ছিল কথাটা বলতে, কিন্তু বাধ্য হয়েই বলছি। এত সহজে আমার পরিচয় দেওয়া যাবে না, আর মিশন শেষ হওয়ার আগে তো কোনোভাবেই কাউকে ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না। যেহেতু এই বাড়ির খাবার খাবো না বলে দিয়েছি, তাই ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম।
কারণ প্রচুর খিদে পেয়েছে। পাশে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। ক্রিং ক্রিং ফোনটা বেজে উঠল। হ্যালো। হ্যাঁ, ইয়েস স্যার। You just don't worry. I will manage that all situation. Thank you, sir. Okay, sir. আল্লাহ হাফেজ। ফোনটা কেটে দিয়ে বাইকে বসতে যাব, তখনই দেখি আমার বাইকটা নেই। ওমা, আমার বাইক কোথায় গেল? রাজব তো। বাইক খুঁজছেন? তাকে দেখি এ তো ঈশা, কিন্তু ও এখানে কি করছে? আর আমি বাইক খুঁজছি, তাই বা জানলো কিভাবে? মনে হয় অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়েছিল, কিন্তু আমি আসার সময় তো ও ছিল না। আমার ভাবনার মাঝেই আবার ধমক দিয়ে বলল, হাঁ করে কি ভাবছেন? আপনার বাইক পুলিশ ভ্যানে করে নিয়ে গেছে। কি? আমার বাইক কেন পুলিশ নেবে? আমায় কেন জিজ্ঞেস করছেন? সেটা থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞাসা করুন। যত সব বলে পাশ কাটিয়ে চলে গেল। আমি ক্যাবলা কান্তের মতো এখানে দাঁড়িয়ে আছি আর হা করে ওকে দেখছি। আহা, কি মায়াবী একটা মেয়ে, যেন আসমানের পরী, কিন্তু ব্যবহার শাক চুন্নির থেকেও বাজে। ভাবতে ভাবতে হঠাৎ ঘোর কাটলো। সামনে দিয়ে যাওয়া একটা গাড়ির হর্নের শব্দে হঠাৎই মনে হলো আমার বাইকটার কথা। তাই একা রিক্সা ডেকে বললাম, এই মামা যাবেন? যাব। কই যাবেন? থানায়। ভাড়া কিন্তু 50 টাকাই দিবেন। আচ্ছা চলেন। থানার সামনে গাড়ি থামতেই নেমে ভাড়াটা মিটিয়ে থানার ভিতরে ঢুকে গেলাম। কাকে চাই? ওসি সাহেব কোথায়? স্যারকে কি দরকার? আমাকেই বলুন, যা বলবেন। বুঝলাম কথা বাড়িয়ে লাভ নেই, এতে আমারই সমস্যা হতে পারে। তাই পকেটে কিছু গুঁজে দিয়ে বাইকটা নিয়ে চলে এলাম। পুলিশের ঝামেলা পেরিয়ে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেল, তাই বাসার উদ্দেশ্যে রওনা হলাম। কাল থেকে কাজে লেগে পড়ব। দাঁড়াও। চেয়ে দেখলাম একজন ভদ্রলোক সোফায় বসে আছেন, সাথে একটি ছেলে। বুঝতে বাকি নেই উনিই আমার বাবা। জি। আমি এই আফজাল আল ইমরান, এই বাড়ির মালিক। মিজান তার মানে তোমার জন্য 2 মাস একটা ঘর চেয়েছে। জি। তুমি আমায় আঙ্কেল বলতে পারো, ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার বাবার মতোই। জি। কথাটা শুনে কলিজাটা কেমন যেন করে উঠল। হবে নাই বা কেন, নিজের বাবা বলছে, উনি নাকি আমার বাবার মতো। যাই হোক, এসব ভেবে লাভ নেই। আমাকে আমার লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না, কিছুতেই আমি দুর্বল হব না। এই হলো আমার ছেলে, ভাইয়ার দিকে আঙুল দেখিয়ে, আশরাফ আল ইরফান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা ফোন আসায় বেরিয়ে চলে গেল। তা রাজ, আমি শুনলাম তুমি নাকি তোমার আন্টিকে কিছু শর্তের কথা বলেছো। না আঙ্কেল। মানে? আসলে আঙ্কেল, ওইগুলো আমার শর্ত নয়, অনুরোধ। কিন্তু কেন? এখন আমি কিছু বলতে পারবো না। যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে বলে দিতে পারেন। ওকে, শান্ত হও। মিজান আমার কাছে রিকোয়েস্ট করেছে, তা তো আমি ফেলতে পারি না। তাই তুমি এখানে নিজের বাড়ির মতো থাকতে পারো। ধন্যবাদ বলেই চলে এলাম, কারণ ওদের সামনে দাঁড়িয়ে আমার মিথ্যে বলতে ভালো লাগছে না মোটেও। নিজের ল্যাপটপটা অন করে কিছু মেইল দেখতে লাগলাম। এর মধ্যে কে যেন বাইরে থেকে দরজায় নক করছে। শুনে ঘাবড়ে গেলাম, কারণ কার্ডটা আর কিছু সরঞ্জামও এখনো রুমে এলোমেলো হয়ে আছে। তাড়াতাড়ি এগুলো গুছিয়ে জিজ্ঞেস করলাম, কে? ভাইয়া আমি। বুঝতে পারলাম আমার কলিজার বোনটি, কিন্তু এত কাছে থেকে ওকে আদর করতে পারছি না। জড়িয়ে ধরে কান্না করতে ইচ্ছে হচ্ছে, তাও পারছি না। ওর ডাকে ঘোর কাটলো। দরজা খুলে দেখি আরু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়া কি করেন রুমের ভিতরে? কখন থেকে ডাকছি। তুমি নিশ্চয়ই জানো আগামী 2 মাস এই রুমটা আমার, আর এখানে কারো প্রবেশ নিষেধ। জানি, বলেই এসেছি। এই রুমে আমার কিছু জিনিসপত্র আছে, ওইগুলো নেব। ওকে, নিয়ে যাও। ও, ওর নিজের জিনিসপত্রগুলোকে নিয়ে চলে গেল। আমি কিছুক্ষণ বোনটাকে দেখলাম মন ভরে। তারপর রাতে খাবার জন্য ওই রেস্টুরেন্টে গেলাম। যদিও মিস্টার অ্যান্ড মিসেস আল রিকোয়েস্ট করেছেন ওদের সাথে খাওয়ার জন্য, আমি খাইনি। একটা ইগো কাজ করছে। পরের দিন সকালে আমি কিছু কাগজপত্র গুছিয়ে নিয়ে রওনা দিলাম ইন্টারভিউ দিতে। একটা কোম্পানির পোস্টে এবং টিকেও যাই। আমার মতো ছেলেকে দেখলে কোন কোম্পানি চাকরি দেবে না? যেমন দেখতে তেমন সব কাগজপত্র, একদম খাপে খাপ। এ যেন পূর্ব পরিকল্পনা। হ্যাঁ তাই তো, তবে এটা শুধু আপনারা জানেন, অন্য কাউকে বলবেন না কিন্তু।
আমি অফিসে কাজ করতে লাগলাম এবং খুব অল্প দিনেই বসের খুব প্রিয় হয়ে উঠলাম। কিন্তু এই অফিসের আসল বসটাকে তা আজও জানতে পারিনি, কারণ আমি যাকে বস বলছি উনি আসলে ম্যানেজার। বস নাকি অফিসে আসেন না, আড়ালে থেকে কাজ করে। কিন্তু আমার তো বসকেই দরকার, আমার টার্গেট তো উনি। দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেল। আমি আমার মেশিন অনুযায়ী কাজ করতে লাগলাম। মিশন অনেক জটিল, যেটার ফুল ডিটেলস গল্পে দিতে গেলে গল্পই এলো পাতারি হয়ে যায়। এই 1 মাসে আমি অনেক তথ্য ইনফরমেশন বের করেছি, যেগুলো আমার মিশনে কাজে লাগে। কিন্তু কোনোভাবেই অফিসের বসের কাজ অবধি আমি পৌঁছতে পারছি না। এমনকি জানতে পর্যন্ত পারিনি বসের নামটা কি। যিনি আমার বস অর্থাৎ ম্যানেজার, উনি নিজেও নাকি বসকে চিনে না। কি মুশকিল বলুন তো। আজ অফিস থেকে বাড়িতে ফিরেই দেখি বাড়িতে মেহমান ড্রয়িং রুমে। বাবা মা ভাইয়া ওনাদের সাথে কথা বলছে, আপ্যায়ন করছেন। মেহমানদের মধ্যে একজন পুরুষ আর একজন মহিলা, আর আমার বয়সে একটা সুদর্শন ছেলে বসে আছে। দেখে বোঝাই যাচ্ছে বিয়ের সম্মত নিয়ে কথা চলছে। তারপর আমার মনে হয়, আরে আমার বোনের বিয়ের কথা তো মনে হয় ওনারাই এসেছেন। তাই পাশ কাটে উপরে চলে যাচ্ছিলাম, পেছন থেকে ওই ভদ্রলোক বলে উঠলেন, মিস্টার আল, এই ছেলেটাকে তো চিনলাম না। বাবা মাকে কাছে ডাকলেন। রাজ, এদিকে আসো। এই হলো রাজ, আমাদের বাড়িতে 2 মাসের জন্য ওর একটা কাজে এসেছে। ও আচ্ছা। আমি ওনাদের সাথে কৌশল বিনিময় করে চলে আসছি সিঁড়ি দিয়ে। উঠতে উঠতে দেখতে পেলাম যেন আসমান থেকে কোনো পরী নেমে আসছে, আবার রাজকন্যা বোনটার সাথে। আর অন্য পাশে ভাবি। কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে রুমে চলে এলাম আর বসে বসে ভাবছি, মানুষ তো এসেছে আমার বোনের হবু শ্বশুর বাড়ি থেকে, তাহলে ওর এভাবে সাজার কি আছে? দূর চাই, আমি এসব কেন ভাবছি? ওই মেয়ের ইচ্ছে হয়েছে তাই সেজেছে, তাতে আমার কি? তবে ও কিন্তু বেশি সাজেনি, আমার চোখেই হয়তো এমন লেগেছে। ভাবতে ভাবতেই বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে নামলাম খাবার খাওয়ার জন্য। বাইরে যাব তখন। রাজ শোনো, হ্যাঁ জি বলুন। বলেছিলাম কি আজকে বাইরে যাওয়ার দরকার নেই, মেহমান আছে। আজকের দিনটা একসাথেই খাই, বাড়ির সবাই একসাথে খাই, অথচ তুমি একা একটা ছেলে বাইরে খাও। আমাদের খারাপ লাগে বাবা। নিজের বাবার মুখে কথাগুলো শুনে চোখে পানি চিকচিক করতে লাগলো। নিজের আপন ছেলের খোঁজ নিল না, অত বছর হয়ে গেল, অথচ হচ্ছে না একটা ছেলের জন্য এত দরদ। আচ্ছা ঠিক আছে। তাহলে টেবিলে বসো। সবার সাথে খেতে বসছি, কিন্তু ইসি আসেনি। তাই ভাবি ইসিকে ডাকতে গেলেন আর দুজন ফিরে এলেন। তবে খাবার টেবিলে আমায় দেখে কিছুটা চমকে গেল, কিন্তু মেহমান থাকায় তেমন একটা রিয়াকশন দেখতে পেলাম না। খাবার সময় সবাই টুকটাক কথা বলেছে, যেগুলো আমি শুধু চুপচাপ শুনেছি, কিচ্ছু বলিনি। কথাবার্তা শুনে বুঝতে পারলাম আমার বোনের হবু শ্বশুর মশাই রৌফ চৌধুরী বাবার মতো একজন বিশিষ্ট ব্যবসায়ী, আর রোহন হবুয়ার ওনার একমাত্র ছেলে। খাবার শেষ করে উঠে যাচ্ছি, তখনই ফোনটা বেজে ওঠে। তাড়াহুড়োয় উঠতে গিয়ে ইসির সাথে ধাক্কা লেগে যায়। দুজন একসাথে উঠতে গিয়ে কাকতালীয়ভাবে ঘটে যায় ঘটনা। আমি কিন্তু ইচ্ছে করে দেইনি। ধাক্কার টাল সামলাতে না পেরে ইসি কিছুটা ঝুঁকে যায়, তবে পড়েনি। স্ট্রং বডি বলে কথা, কিন্তু পায়ে কিছুটা আঘাত পায়। আমি সেখান থেকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন হাতে সোজা রুমে ঢুকে যাই, আর সবাই আমার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হ্যালো স্যার, আমি সব ম্যানেজ করে রেখেছি, আপনি ওদের কাল ঠিক সময় পাঠিয়ে দিবেন। এদিকে সব ঠিক আছে, আর আমি আল্লাহর রহমতে ভালো আছি স্যার, চিন্তা করবেন না। ওকে স্যার, আল্লাহ হাফেজ। ফোনটা ছিল আমার সিনিয়রের, যিনি আমায় এই মিশনের দায়িত্ব নিয়েছেন। আগামীকাল আরও কয়েকজন যোগ হবে আমার সাথে, সেটা না হয় কালই দেখা যাবে। আমি ল্যাপটপে কাজ করছি। এটা যেহেতু প্রেম নিয়ে গল্প, তাই কাজের জটিল ডিটেইলস মাঝখানে ব্যাখ্যা করছি না। হঠাৎ মনে হলো ইসির পায়ে তখন চোট পেয়েছিল, কাজটা আমি ঠিক করিনি, ওকে সরি বলা দরকার, কিন্তু কিভাবে? আমি তো কারো প্রতি দুর্বল হওয়া চলবে না। অনেক ভেবে একটা রাস্তা পেলাম। ইসি যেই রুমে থাকে সেই রুমটা থেকে বাড়ির পেছন দিকটা স্পষ্ট, আর সেখানে একটা জানলাও আছে। তাই একটা চিরকুটে সুন্দর করে সরি লিখে পাঠিয়ে দিই। যেই ভাবা সেই কাজ। কাগজটা যখন বিছানায় পড়ছিল ইসি রুমে ছিল না, পরে এসে দেখতে পায়। চিরকুট আবার লেখা সরি, ব্যাপারটা কি? কি হতে পারে? আর সরি বা কেন বলবে? ওয়েট, রাজ নয় তো? তখন খাওয়ার টেবিলের সামনে ঘটনার জন্য হয়তো সরি বলছে হবে হয়তো। দূর, কি সব ভাবছি। ওই ছেলে আর সরি প্রশ্নই আসে না। তবে এটা কিসের ইঙ্গিত? কাগজ ছুঁড়ে দিয়ে সে বিছানায় শুয়ে পড়লাম। অনেকক্ষণ চেষ্টা করেও কাজে মন বসাতে পারছি না। বারবার ভাবছি চাচু আর ছোট মা তো আসেনি, তাহলে ইসি এখানে কি করে?
ও তো আমি বাড়ি থেকে বের হওয়ার 1 বছর আগেই আমেরিকা চলে গেছিল। কখন ফিরলো আর কবেই বা কি? গত 1 মাসে আমি কাজে এতটাই ডুবেছিলাম, অন্য কাউকে নিয়ে ভাবিনি। তবে এখন ঈশি আমায় ভাবাচ্ছে। জানতে হবে ও কি করে। ছোটবেলায় ঈশি আর আমার খুব ভাব ছিল, সবসময় একসাথে ছিলাম। আমার খালু অফিসের কাজে সেখানে সেটেল হয়ে যায়, আর খালামুনিকেও নিয়ে যায়, কিন্তু ঈশিকে নিতে পারেনি ওনারা। এত ছোট্ট ঈশি কান্না করে বাড়ি গরম করে দিয়েছিল, আমায় ছেড়ে আমাদের ছেড়ে যাবে না। কিন্তু এর 2 বছর পর ঠিকই জোর করে নিয়ে যাওয়া হয়, আর ও চলে যাওয়ায় আমি আরো একা হয়ে পড়ি। এর সাথে যোগ হয় ভাইয়ের অত্যাচার আর বাবা মায়ের অবহেলা। আচ্ছা, ঈশিকে একবারও জানতে চেয়েছিল দেশে ফিরে আবিদ কোথায়, খুঁজেছিল আমি কোথায়। এসব ভাবতে ভাবতে কখন চোখ লেগে যায় টের পাইনি। সকালে মিষ্টি রোদের আলো চোখে পড়ায় ঘুম ভেঙে যায়। আজ মনে হয় বেশি ঘুমিয়েছি। রাতে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি, তাই অ্যালার্মের কথা মাথায় আসেনি। জলদি উঠে চট করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাই কাজে। বাইকে থাকা অবস্থায় ফোন বাজে। হ্যালো স্যার। অপেক্ষা করতে বলুন, আমার আর 2 মিনিট লাগবে। গেটের সামনে বাইকটা থামিয়ে দেখলাম 4টে ছেলে দাঁড়িয়ে আছে, এক একজন দেখতে মাশাআল্লাহ। আমায় দেখেই তারা সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম। তবে আমার সাথে এখানে কথা বলে সন্দেহ করবে লোকে। তোমরা বিল্ডিং এর পিছনে যাও, ইন্টারভিউ দেওয়ার এখনো সময় বাকি। ওকে স্যার। আমি বাইকটা পার্ক করে পেছনের দিকে চলে গেলাম। ওরা আবার স্যালুট জানালো। স্যার, আমার নাম রাতুল। আমি আয়াস। আমি নীরব। তোমরা সবাই সেম পোস্টে তো? ইয়েস স্যার। গুড। তবে এখানে আমাকে তোমরা স্যার স্যার করবে না, নাম নিয়ে ডাকবে। কারণ অনেক রিকোয়েস্ট করে গ্রামের ছোটবেলার বন্ধু এসব বলে চাকরি ম্যানেজ করেছি। তাই এমন কিছু করবে না যেন কারো ঘুণাক্ষরে বিন্দুমাত্র সন্দেহ হয়। আমি রাজ, আমাকে রাজ বলেই ডাকবে। এবং অফিসে ফর্মালিটি মেনটেন করার সময় স্যার বলবে, এমনভাবে যেন ইতস্তত বোধ হচ্ছে। গট ইট? ওকে, যাও সবাই, আমি আসছি। স্যারকে ফোন দিয়ে কনফার্ম করে দিয়ে যে অফিসের গেটে পা বাড়ালাম, উনি চোখে পড়ে গেটের বাইরের দিকে একজন অফিসে ঢুকছে। গেট দিয়ে যাকে দেখে আমি অবাকের চরম সীমায়। ঈশি? কিন্তু ও এই অফিসে কি করছে? আমার পিছু নিল নাকি? আমার সব ভাবনা চেক পড়লো কারো ডাকে। অফিসে কিছু নিয়ে একটা শোরগোল লেগেছে। দৌড়ে সেখানে গিয়ে দেখি 2জন স্টাফ নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে তর্ক করছে, আর সেটা নিয়ে ঝামেলা হলো। যাই হোক, আমার এখন ঈশিকে খুঁজতে হবে, জানতে হবে ও এখানে কেন এসেছে। এর মধ্যে ইন্টারভিউ নেওয়া শুরু হয়েছে। যেহেতু ম্যানেজারকে আগে থেকেই ম্যানেজ করা ঘুষ দিয়ে, তাই আমার টিম মেম্বার নিয়ে ভাবনার কোনো চিন্তা নেই। আমার মাথায় এখন ঈশি। ও তেরি, মিস ঈশিতা জামান এই কোম্পানিতে জব করতে এসেছে। ডাল মে কুচ কালা হ্যায়। আমার মিশন এখন দুটো, এক আগেরটা তো জানেনি, আর এখন এই ঈশির রহস্য উদ্ধার। আপনাকে বস ডেকে পাঠিয়েছেন। ওকে স্যার, আসবো? ও রাজ, আরে এসো এসো, বসো। তোমার যে বন্ধুদের জন্য রিকোয়েস্ট করছো তাদের চাকরি পাক্কা। যাও, মিষ্টিমুখ করাও সবাইকে। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও ভাবতে পারছেন না আপনি আমার কত বড় উপকার করেছেন। আরে কি বলো, তুমি আবদার করেছো আর আমি রাখবো না? গত 1 মাসে তুমি আমার কম উপকার তো করনি, ইয়াং ম্যান। এটা আমার কর্তব্য স্যার। অল রাইট, আমি তাহলে আসি স্যার। যাও। আমি চলে এসেছি আমার ডেস্কে। এমনি ফোনটা বেজে উঠছে, আর খুশির খবরটা স্যারকে জানিয়ে দিলাম। স্যার অনেকটা নিশ্চিন্ত হলেন। আজকে ওদের নিয়ে প্ল্যান করে কাজ বুঝিয়ে দিতে হবে। বসকে বলে অফিস থেকে বেরিয়ে গেলাম। ওদের 4জনকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম এবং সবাই মিলে দুপুরের খাবার খেয়ে আমাদের ফিক্স করে রাখা রুমে চলে গেলাম এবং এই কোম্পানির ম্যাপ বের করে ওদের সবটা বুঝিয়ে দিলাম। সব খুঁটিনাটি দেখাতে লাগলাম। স্যার, এটা মারাত্মক বুদ্ধি খাটিয়ে কোম্পানি দাঁড় করিয়ে রেখেছে। আমাদের প্ল্যানও মারাত্মক করতে হবে। এই মাস্টার মাইন্ড কিন্তু সেই ধড়িবাজ বলে মনে হচ্ছে স্যার। আজও কেউ জানেই না এই কোম্পানির মালিকটাকে। বড়ই অদ্ভুত কিন্তু স্যার। হ্যাঁ, আমার মনে হয় লোকটা আমাদের পরিচিত, সাধারণ মানুষের মুখোশের আড়ালে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ স্যার, সেটাই। ঠিক আছে, তোমরা প্ল্যান অনুযায়ী কাজ করবে এবং খুব সাবধান। ওদের বিদায় দিয়ে বাসায় চলে এলাম। আজকে অনেকটা হালকা লাগছে, ওদের কাজ বুঝিয়ে দিলাম। তবে ভয়ও হচ্ছে, একা কাজ অনেকটা বেটার, যদিও চাপ বেশি পড়ে। এখন ভাবনা ঈশি, ও কেন এত ছোট পোস্টে চাকরি করছে। আবার ফোন চলে এলো, সিনিয়র ছাড়া কেউ না। এবার আপনাদের কথোপকথন শোনায়, কি বলে?
হ্যালো স্যার। আদিপ, তোমাকে কিছু জরুরি কথা বলার আছে। বলুন স্যার। তুমি তো জানো এই কেসটা নিয়ে আগে অনেক টিম চেষ্টা চালিয়েছি, এবং এর আগে যত পুলিশ অফিসার এই কেস নিয়ে মাথা ঘামিয়েছে সে কোনো না কোনোভাবে খুন হয়েছেন। হ্যাঁ স্যার, আমি সব জেনে এখানে এসেছি। তবে আসল কথা হলো তোমরা ওইখানে সাবধান থেকো, কারণ সিআইডি ডিপার্টমেন্টের একটা স্পেশাল টিমের উপর ও দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আমি চাই কেসটা আমরা কমপ্লিট করব। চিন্তা করবেন না স্যার, কেসটা আমরা ক্লোজ করবো ইনশাল্লাহ। আমার সম্পূর্ণ ভরসা আছে তোমার উপর। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। বেস্ট অফ লাক। ধন্যবাদ স্যার, আল্লাহ হাফেজ। ফোনটা রেখে ল্যাপটপে নিজের কাজ করছি, ঠিক তখনই শুনতে পেলাম কলিং বেলটা বাজছে। অনেকক্ষণ থেকে মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। তখনই মনে হলো বাড়িতে ঢোকার সময় দারোয়ান কাকা চাবি দিয়ে বলল বাড়িতে কেউ নেই। বাধ্য হয়ে উঠে গেলাম, ইসি এসেছে। আমার দেখে ভ্রু কুচকে তাকিয়ে ভেতরে চলে গেল। যাই হোক, উপরে যাচ্ছি, আবার মনে পড়লো ওর ব্যাপারে জানা দরকার, তাই পিছু নিলাম ওর রুমের দিকে। ও ভিতরে ঢুকে দরজা আটকে দিলাম। তবে বাইরে থেকে কিছু কিছু কথা আমার কানে এসেছে। ফোনে কথা বলছে, কাউকে স্যার স্যার বলছে। ওকে স্যার, ইয়েস স্যার, ডোন্ট ওয়ারি স্যার, এইসব। ও মাই গুডনেস, তার মানে ইসি পুলিশ অফিসার, আর এর জন্যই ওই অফিসে চাকরি নেওয়া। তবে সন্দেহের বশে ভেবে নেওয়া উচিত হবে না, ব্যাপারটা আরো খোলাসা করে জানতে হবে। আমি মনে হলো ও দরজার দিকে আসছে, তাই কেটে পড়লাম। রুমে বসে আছি, একটা হিসেব কিছুতেই মিলাতে পারছি না। আমার ভাবনাটা আদৌ ঠিক? যেই পুলিশ অফিসারদের টিম এই কেসের দায়িত্ব নিয়ে এসেছে, পিসি কি তাদের একজন? নাকি আমার ভাবনাটা ভুল? কিন্তু ভুল হতে যাবে কেন? ঈশিতা যেমন আমেরিকা, লন্ডন সহ অনেক দেশেই যার বাবার বিজনেস ছড়িয়ে ছিটিয়ে, তার একমাত্র মেয়ে তো উদ্দেশ্য ছাড়া ওই কোম্পানিতে জব করবে না। আর যদি ও সত্যিই একজন পুলিশ অফিসার হয়ে থাকে, তাহলে কেন বাড়ির সবাই এটা জানে না? আর ও দেশে আসলো কবে? ধুর, কিচ্ছু বুঝতে পারছি না। এখন দুটো দিক একসাথে হ্যান্ডেল করতে হবে। ক্রিং ক্রিং। হ্যালো। হ্যালো স্যার, আমি অগ্নি বলছি। হ্যাঁ বল অগ্নি। স্যার, আপনি এই মুহূর্তে কারখানায় আসুন স্যার। ওকে, আমি এক্ষুনি আসছি, তোমরা ওখানেই থাকো। ফোনটা কেটে দিয়ে রিভলভারটা গুজে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। পেছন থেকে কেউ একজন ডাকছে মনে হলো। ঘুরে দেখি আরও ডাকছে। এই যে ভাইয়া, আপনি কি বেরোবেন? হ্যাঁ। তাহলে প্লিজ ফেরার সময় এই জিনিসগুলো নিয়ে আসবেন, কেমন? বলেই একটা কাগজ ধরিয়ে দিল। আমি কাগজটা পকেটে গুজে বেরিয়ে গেছি। খুলেও দেখিনি তাতে কি লেখা আছে। 10 মিনিটের মধ্যে কারখানার সামনে চলে এসছে, তবে বাইকটা দূরে দাঁড় করানো। আমাকে দেখে রাতুল হাতের ইশারায় বোঝালো ওরা ওইখানে আছে। আমি খুব সাবধানে ওদের কাছে গেলাম। গিয়ে দেখি রাতুল আর অগ্নি দাঁড়িয়ে আছে। তোমরা দুজন এখানে কেন এসেছো? আর বাকিরা কোথায়? স্যার, আমরা এসেছিলাম জায়গাটায় একটু চোখ বোলাতে। এসেই দেখি এখানটায় দুইজন লোক দাঁড়িয়ে কি যেন বলা বলি করছে, কিন্তু হঠাৎ করে লোক দুটি ভ্যানিশ হয়ে যায়। তারপর থেকে আমরা অনেকক্ষণ থেকে আড়ালে আড়ালে পুরো জায়গাটা তল্লাশি করে দেখলাম, কেউ নেই। হ্যাঁ স্যার, লোকগুলো গেটের সামনে দিয়ে আসেনি, আর আমরা তল্লাশি করে দেখলাম এখানে কোনো গোপন রাস্তা পাইনি। আছে, একটা রাস্তা তো আছেই, যেটা আমাদের খালি চোখে ধরা পড়ছে না। এক কাজ কর, জায়গাটা ভালো করে আরেকবার ঘুরে দেখো। ওরা তাই করলো, কিন্তু তেমন সন্দেহজনক কিছুই নেই। তাই ওদের বিদায় দিয়ে আমি বাড়ি ফিরবো, তখনই মনে হলো আরিফ দেওয়া কাগজটার কথা। পকেট থেকে কাগজটা হাতে নিয়ে দেখি কিছু চকলেট আর আইসক্রিম এর নাম লেখা, যেগুলো আরুর খুব পছন্দের। কাগজটা দেখে মুচকি একটা হাসি দিয়ে দোকান থেকে সবকিছু নিয়ে নিলাম। বাসার দিকে যাব, তখনই দেখি বাড়ির গেট দিয়ে কেউ একজন বেরোচ্ছে। কি ব্যাপার? এখন বাড়ি থেকে কে বাইরে যাচ্ছে? আর বাড়ির গাড়িও তো নিল না। দেখতে হচ্ছে ব্যাপারটা। তাই আইসক্রিম আর চকলেটগুলো বাড়ির কাজের লোককে দিয়ে বললাম আরুর কাছে পৌঁছে দেওয়ার জন্য। অবাক চেয়ে দেখি রহিম কাকা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি এলিয়েন? যাক, এত ভেবে কাজ নেই। ওইদিকে পাখি ফোরত হয়ে যাবে। আমি মেয়েটার পিছু নিয়ে ওকে অনুসরণ করে চলেছি। বুঝতে আমার বাকি নেই যে এটা ইসি। তবে যাচ্ছে কোথায়? কিছু তো গিয়েও একটা কালো গাড়িতে উঠে গেল, আর আমি ওখানেই দাঁড়িয়ে আছি। ঠিক পরক্ষণেই মনে হলো ও আমার মতোই ডিউটিতে আছে, আর একই। তার মানে ও এখন ওই অফিসে যেতে পারে বলেই দৌড়াতে শুরু করলাম। আমি গিয়ে দেখি অফিসের সামনে থেকে একটা গাড়ি চলে গেল। তার মানে আমার সন্দেহ ঠিক। তাই লুকিয়ে লুকিয়ে আমিও ঢুকে গেলাম, কিন্তু ইসিকে কোথাও পেলাম না। কোথায় গেল মেয়েটা? অনেক খুঁজে কোথাও না পেয়ে বেরিয়ে এসেছি। অবাক কাণ্ড, আমি বাড়িতে ঢুকে দেখি ইসি বসে আছে, সবার সাথে হাসাহাসি করছে আর কথা বলছে।
কখন এলো বাড়িতে আর কিভাবে? আমাকে ঢুকতে দেখে মিস্টার আফজাল আল ইমরান মানে বাবা ডাক দিল। রাজ, জি। তোমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলুন। বাসায় সবাই এখানে উপস্থিতের মধ্যে বাবা আমাকে কি বলতে চাই বুঝতে পারছি না। কোনো কিছু আবার টের পেয়ে গেল না তো? শোনো রাজ, তুমি আমাদের এই বাড়িতে থাকো, কিন্তু তুমি কি করো কিছুই তো আমরা জানি না। তুমি বলো না, তাই আমরা জানতে চাইও না। তবে আমরা মনে করি তুমি খারাপ কিছু করো না, সেই ভরসা আছে। কারণ মিজান কোনো ভুল মানুষের জন্য আবদার করবে না। ভরসা রাখতে পারে। তবে আসল কথাটাই বলা হয়নি তো এখনো। জি বলুন। আর 15 দিন বাদে আমার একমাত্র মেয়ে আরিশফার বিয়ে। আমি চাই এই বিয়েতে তুমি আমাদের সাথে থাকো, হাতে হাতে একটু কাজে সহায়তা করবে। আমি এখানে একটা কাজে এসেছি। আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাজ। আশা করি বুঝতে পারছেন। কথাটা বলে নিজের রুমের দিকে চলে আসছি। সবাই কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আমার এমন ব্যবহারটা তারা আশা করেনি। নিজের রুমে বসে আছি, মাথাতে কিছুতেই আসছে না ইসের ব্যাপারটা, ভাবতে পারছি না কিছু। উঠে ফ্রেশ হতে চলে গেলাম। আজ আর বাইরে যেতে ইচ্ছে হচ্ছে না, তাই না খেয়ে শুয়ে পড়ি। খুব ইচ্ছে হচ্ছে সবার সাথে গিয়ে ডিনার করতে, কিন্তু না, এটা সম্ভব না। তবে এখন দেখি বাড়িটা কেমন বদলে গেছে। আগে মামা বাবা দুজনেই এত ব্যস্ত ছিল যে তাদের যে সন্তান আছে, সংসার আছে, সেদিকে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তবে এখন অনেকটাই পরিবর্তন এসেছে সবার মাঝে। তবে এত কিছুর মাঝেও একটা চাপা কষ্ট বারবার অনুভূত হয় যে তারা তাদের ছোট ছেলেকে ভুলেই গেছে। এইসব ভাবতে ভাবতে চোখ লেগে যায়, কখন টের পাইনি। হঠাৎ ঘুম ভেঙে যায়, ঘড়িতে তাকিয়ে দেখি 3:30 বাজে। তাই উঠে চলে গেলাম ওয়াশরুমে। সেখান থেকে উঁচু করে এসে তাহাজ্জুদের সালাত আদায় করে উঠে বসলাম। এখনো ফজরের আজান দেয়নি, তবে এই দিল বলে তাই অপেক্ষা করলাম। ফজরে নামাজ পড়ে একবারে উঠাটাই বেস্ট। নামাজ শেষে নিজের ল্যাপটপটা নিয়ে কাজ করছি। তবে খিদে পেয়েছে প্রচুর। এত সকালে তো কোথাও কোনো দোকানপাট খোলা থাকবে বলে মনে হয় না। তবুও গিয়ে দেখি পাওয়া যায় কিনা। আর যাই হোক, এত খিদে নেই, কাজে মনোযোগ দিতে পারছি না। কিন্তু বেরিয়ে ভালোই করেছি, নাহলে দেখতে পেতাম না একটা পরীকে। সদর দরজা দিয়ে বেরিয়ে বাইরের দিকে যাওয়ার সময় পেছনে তাকাতেই চোখ যায় ইসির ব্যালকনির দিকে। খুব সুন্দর লাগছে ওকে দেখতে। একদম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ডুবে গেল যেন আমার চোখ। সকাল সকাল মেয়েরা আর যাই হোক মেকআপ করে না, আর তখনই তাদের আসল রূপটা চোখে পড়ার মতো অবস্থা হয়। তবে ভাবছি এত সকালেও ঘুম থেকে উঠে গেল কারণ কি? পরক্ষণেই মনে পড়লো ও তো আমার মতো একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ, উঠবে নাই বা কেন? চোখের ঘুম হারাম করে রেখেছে এই কেস প্রত্যেকটা আইনের সদস্যকে। আটতে আটতে সামনে একটা টং দোকান থেকে দেখতে পেলাম, যাক ভাগ্যটা হলে ভালোই আমার। সেখান থেকে হালকা নাস্তা খেয়ে বাইরে এলোমেলোভাবে হাঁটছি। মাথায় চিন্তা একটাই, কে হতে পারে ওই লোকটা? এত নিখুঁতভাবে কি করে নিজেকে আড়াল করে রেখেছে? গত 1.5 মাসে একটা বিষয় কনফার্ম হয়ে গেছে যে দেশের সবচেয়ে বড় স্মাগলার হলো এই বস। এই কোম্পানির আড়ালে সে তার আসল মুখোশ রয়েছে। কিন্তু কে সে? কে? মনে হলো ফোন বাজছে, আর সত্যিই তো বাজতেছে রে ভাই। হ্যালো, হোয়াট? ওয়েট, আমি এক্ষুনি আসছি। ফোনটা ছিল নীরবে। ওরা কিছু একটা ক্লু পেয়েছে যার জন্য ফোন দিল। বাকিটা চলুন গিয়েই দেখি। আমি রুমে প্রবেশ করতে ওরা 4 জন উঠে দাঁড়ালো। কি পেয়েছো দেখাও। একটা ফাইল আমার দিকে এগিয়ে দিল রাতুল। ফাইলটাই চোখ বুলিয়ে দেখে আমার মাথা ঘুরতে শুরু করে। ও মাই গড, তার মানে ওরা এসব এত কমন একটা জায়গাতেই রাখে? লোকটা অনেক চালাক স্যার। আমাদের ভাবনা চিন্তার বাইরে এর বুদ্ধি। তবে বেশি দিন এই বুদ্ধি চলতে দেওয়া যাবে না। অনেক হয়েছে, এখন থেকে আমাদের আরো সিরিয়াস হতে হবে, কারণ এই কেসটা সম্পূর্ণ উল্টো। ইয়েস স্যার। তোমরা কাজ চালিয়ে যাও। আমি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূর্ব পরিকল্পনা মতে কাজ চালাও। আর হ্যাঁ, সবাই টাইমলি অফিসে পৌঁছে যেও, মনে থাকে যেন। ওকে স্যার। বেরিয়ে বাসায় এসে নিজেও তৈরি হয়ে নিলাম অফিসের জন্য। আমি অফিসে নিজের ডেস্কে বসে কাজ করছি। তখনই শুনতে পেলাম বাইরে থেকে কেউ নক করছে। আসুন। হাওয়ায় দেখে কিছুটা চমকে গেল। আপনারাই বলুন কে হতে পারে? ঠিক ধরেছেন, আপনি এখানে কাজ করেন?
তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? ফাইলগুলো দেখে নিন, হয়ে গেলে সাবমিট করে দেব। আমি ফাইলগুলো নিয়ে একটু চোখ বুলালাম, আর চোখে চেয়ে দেখি ও অন্যদিকে মন দিয়ে রেখেছে। আমি ভাবছি কত নিখুঁত অভিনয় করে চলেছে, বলতে গেলে আমার থেকেও এক ধাপ এগিয়ে। এখন মনে হচ্ছে আমাদের প্রফেশন চেঞ্জ করে অভিনয় জগতে ঢুকে গেলে অল্প দিনেই ফেমাস হয়ে যেতে পারবো। এই যে নিন। কোনো সাড়া নেই। ও হ্যালো, কি ভাবছেন? আই এম সরি, খেয়াল করিনি। এত চরিত্র একসাথে প্লে করলে মনে থাকবেই বা কি করে? কিছু বললেন? কই না তো। ওকে, থ্যাংক ইউ। হুম। আসছি।